নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৭২তম অংশ। ক্রমে কাজের ক্ষেত্র আরেকটু বাড়ল। আগেও বলেছি, দিল্লির চিলড্রেন্স বুক ট্রাস্ট আমার টাইগার টেলস ও ক্রমে আরো দুটি বই প্রকাশ করলেন। টাইগার টেলস এর বাংলাও করে নিলাম। বিশাল প্রতিষ্ঠান, গোড়ায় নেহেরুর সময় সরকারি অনুদানে প্রতিষ্ঠিত, এখন নিজের খরচ নিচে বহন করে। যা কিছু লাভ হবে, নিয়ম হলো খরচ বাদ দিয়ে তার সবটাই আবার ওই প্রতিষ্ঠানেই ঢালতে হবে। দিনে দিনে প্রতিষ্ঠানের উৎকর্ষ হচ্ছে। কয়েকটা পত্রিকা বেরোয়, লেখক শিবির বসে, নানা রকম প্রতিযোগিতা, ছোটদের বইমেলা, আলোচনা সভা হয়। সবকিছুর কেন্দ্রে ৮০ বছরের শঙ্কর পিল্লেই। চমৎকার ছবি দিয়ে চমৎকার সব বই। ছোটবেলায় বাবার মুখে শোনা ময়মনসিংহের নানা বাঘের ব্যাপার বইয়ের পাতায় জ্যান্ত হয়ে উঠেছে। এই ভেবে দুঃখ হয়, বাংলায় এত প্রতিভা, এত ভালো ভালো বই লেখা হয়, তা অরুণবাবু যাই বলুন না কেন, কিন্তু এমন চমৎকার ব্যবস্থাপনা কোথাও নেই। এখন তবু বইমেলা হয়ে সে অভাব কিছুটা মিটেছে। ছোটদের নাট্য পরিষদ আছে ওখানে। তারা ১৯৬৬ সালে, যতদূর মনে হয়, দিল্লিতে একটা নাটক বিষয়ে পাঠচক্র করলেন। কলকাতা থেকে বিমল ঘোষ, অখিল নিয়োগী আর আমি গিয়েছিলাম আলোচনায় যোগ দিতে। কিছু বিদেশিও এসেছিলেন। শ্রীমতী লক্ষ্মী মজুমদারের চেষ্টাতেই অনুষ্ঠানগুলি এত সফল হয়েছিল। বাংলা শিশু সাহিত্যে নাটকের দিকটাই দুর্বল মনে হয়। এর ২-১ বছরের মধ্যে হায়দ্রাবাদে শ্রীমতী লক্ষ্মীকান্তম্মার চেষ্টায় চমৎকার এক মহিলাদের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছিল। বাণী রায়ও গিয়েছিল এবং ওর মুখে স্বরচিত কবিতা পাঠ শুনে সকলে মুগ্ধ। এক বর্ণ মানে না বুঝেও ভাষার লালিত্যে এতগুলি লোককে অভিভূত হতে দেখে আমার এক নতুন শিক্ষা হলো। তখন গরমের ছুটি, নবনির্মিত মেয়েদের ছাত্রাবাসে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল, নিরামিষ খাওয়া দাওয়া। কিন্তু হোস্টেলের ফিরিঙ্গি মেট্রন রোজ আমার প্লেটের পাশে একটি ঢাকা পাত্রে নিজের হাতে তৈরি আমিষ সুখাদ্য রেখে একটু হেসে বলতেন, খাও ডার্লিং, নিরামিষ খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠবে। মেমের কালো খাদা মুখটি তখন অপূর্ব সুন্দর হয়ে উঠত। যেখানে গেছি বারে বারে এই দেখে মুগ্ধ হয়েছি, লোকে কত ভালো ব্যবহার করে। ওই মানুষটিকে আর দেখিনি, কিন্তু তার স্নেহের স্পর্শটি মন থেকে মুছে যায়নি। বাণীর বিষয়ে একটা ভালো গল্প না বললে এ কাহিনী অসম্পূর্ণ থাকে। বাণীকে আমি তার প্রথম যৌবন না বলে বরং কৈশোরের শেষ বলা উচিত, তখন থেকে চিনি। আমিও এমএ পাশ করে ১ বছর শান্তিনিকেতনে অধ্যাপনা করে আশুতোষ কলেজের নবপ্রতিষ্ঠিত মহিলা শাখার একমাত্র মহিলা অধ্যাপক হয়ে এসেছি, আর বাণীও ম্যাট্রিক পাশ করে কলেজের প্রথম বর্ষে ভর্তি হলো। এখনো তোর উজ্জ্বল সম্ভাবনায় ভরা মুখটি আমার মানস চোখের সামনে ভেসে উঠলে মনটা খুশিতে ভরে ওঠে। সেদিন থেকে ওকে আমি ভালোবেসে ফেলেছি। ওকে একবার দেখলে ভোলা যেত না। সুন্দর অসুন্দর কাকে বলে আজও বুঝতে পারি না, কিন্তু ওই নিরস ইটের ঘরটাতে ও আলোর মতো জ্বলত। আরো অনেক কাজ ওর বাকি আছে মনে হয়। গল্প ওর ক্ষেত্র নয়, কিন্তু এমন বুদ্ধিদীপ্ত ন্যায়যুক্ত সাহিত্য সমালোচনা সকলের কলম থেকে বেরোয় না। আর মনটি কাব্যে ভরা। কেন সে কাব্য উৎসারিত করে দুহাতে দান করছে না জানি না। ও বাণী, আমি যে কালের ঘণ্টাধ্বনি শুনতে পাই, আর কত দেরি করবে? সে যাই হোক, হায়দ্রাবাদে সেদিন এই দুটি মূর্তির কোনোটাই দেখিনি। তার বদলে একটা দৃঢ়চিত্ত কেজো মূর্তি দেখে অবাক হয়ে গেছিলাম। হয়েছিল কি, ডেলিগেটদের ফিরতি রিজার্ভেশন করে দেবার ভার কর্তৃপক্ষ লিখিতভাবে নিয়েছিলেন, কোনো গড়বড় হয়ে থাকবে। মোট কথা, শেষ দিন সকালে যখন সকলে ফেরার চিন্তা করছে, বাণী শুনে এলো কলকাতার কোনো রিজার্ভেশন নেই।
আমাকে সে কথা বলতেই বললাম, আমি মাদ্রাজে পুরনো বন্ধু শম্ভুর কাছে দুদিন কাটিয়ে যাব। প্লেনে যাব ওইটুকু পথ, সেসব ব্যবস্থা হয়ে আছে। কিন্তু তুমি কি করবে ভাই? বড় ভাবনা হলো। ও দৃঢ় কণ্ঠে বলল, যা করে সব ক্ষেত্রে সবাই জয়যুক্ত হয় তাই করব। সেটা কি? শুনে বানি আশ্চর্য হলো। ওমা, জানেন না? এসব ক্ষেত্রে অ্যাজিটেশন ছাড়া উপায় নেই। ওই যে গোপাল রেড্ডি ইত্যাদি হোমরা চোমরা এসেছেন, এই হলো অ্যাজিটেশনের সময়। আমি বললাম, তাহলে আমি দূরের ওই গাছতলায় দাঁড়াই, তুমি অ্যাজিটেশন করে এসো। সেই গাছতলা থেকে দেখতে পাচ্ছিলাম ভিড়ের মধ্যে বানি হাত নেড়ে অ্যাজিটেশন করছে, এবং বলা বাহুল্য কিছুক্ষণ পরেই হাসি মুখে রিজার্ভেশন ক্লিপ হাতে নিয়ে আমার কাছে এসে উপস্থিত হলো।